শ্রাবণ আমার কান ধরে আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে আসলেন ওনার রুমে। আমি চোখ মুখ কুঁচকে ইশ্বাস করছি আর ওনার হাত থেকে কান ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি ছাড়ছেনই না। এক হাতে রুমের দরজা ভিড়িয়ে দিয়ে উনি আমাকে নিয়ে মেঝের মাঝখানে দাঁড়ালেন। শপাত করে আমার পায়ে একটা লাঠির বাড়ি দিয়ে বললেন, এই তোকে রাস্তায় খেলতে নিষেধ করেছি কিনা? নিষেধ করেছি বল। লাঠিটা হাঁটুতে লাগায় হাড়ের মধ্যে কেমন যেন চিনচিন করে উঠল। আমি পায়ে হাত বুলিয়ে রাগী মুখ করে বললাম, হ্যাঁ করেছো। এটা শোনার জন্য এমন করে লাঠিচার্জ করা লাগবে? এমনি জিজ্ঞেস করলেই তো বলে দিতাম। আর কান ছাড়ো তো, ব্যথা লাগছে কখন থেকে। এক কান ধরার অভ্যাস তোমার। আমার কান দেখলে খালি তোমার কান ধরতে ইচ্ছে করে। তোমার ওই ঝাঁটাচুলি গার্লফ্রেন্ডের কান ধরে বসে থাকো, যাও। উনি চোখ মুখ শক্ত করে সপাত সপাত করে আরও 3টে লাঠির বাড়ি দিলেন আমার পায়ে। আমি এবার চেঁচিয়ে উঠে বললাম, আরে মারছো কেন? ফুপ্পি দেখে যাও, শ্রাবণ ভাইয়া আমার মারছে। উনি এবার কান ছেড়ে দিয়ে আমার গাল চেপে ধরে বললেন, চুপ চুপ। আমি ওনার হাত খামছে ধরে বললাম, তুই চুপ কুত্তার বাচ্চা, ছাড় আমাকে। আমার মুখে এত সুন্দর সুন্দর বাংলা গালাগাল শুনে ওনার চোখ মুখ লাল হয়ে গেল। উনি রেগে আমার চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে জানালার দিকে ছুঁড়ে মারলেন। সানগ্লাসটা জানালার গ্রিলে বাড়ি খেয়ে 2 টুকরো হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। চোখের সামনে আমার সানগ্লাস বান্ধবীর নির্মম মৃত্যু দেখে আমি চেঁচিয়ে উঠে বললাম, এটা কি করলে তুমি? আমার সানগ্লাসটা ভেঙে ফেললে। জানো ওটার দাম কত? পুরো 680 টাকা। 1 টাকাও কম নেয়নি। আমি তো তোমাকে জেলের ভাত খাওয়াবো। এক্ষুনি তোমার নামে কেস করবো, দাঁড়াও। উনি ঠাস করে আমার গালে চড় বসিয়ে দিলেন, দিয়ে বললেন, কথা কম বলবি, শুধু যেটুকু জিজ্ঞেস করবো সেটুকুই আনসার দিবি। গট ইট? ধাতব সোডিয়ামের পানি ঢাললে যেমন বিস্ফোরণ ঘটে, আবারও ওনার হাতের ঝাঁঝালো থাপ্পড় খেয়ে আমি সোডিয়ামের মতো বিস্ফোরিত হয়ে দুম করে ওনার বুকে কিল বসিয়ে দিলাম। বিনিময়ে উনি আরেকটা থাপ্পড় বসিয়ে দিলেন আমার গালে। গালটা যেন অবশ হয়ে গেল। আমি রেগে লাথি দিলাম ওনার হাঁটুতে। উনিও লাঠি দিয়ে সপাত করে মারলেন আমার পায়ে। ফাইট ভালোই চলছিল, কিন্তু আমি একটা ভুল স্টেপ নিয়ে ফেললাম। লাঠির বাড়ি খেয়ে ব্যথা পেয়ে আমি কি করব ভেবে না পেয়ে ওনার মুখে থুতু দিয়ে ফেলেছি। উনি চোখ মুখ কুঁচকে হাতের উল্টো পিঠ দিয়ে থুতু মুছে আগের চেয়ে 10 গুণ রেগে গিয়ে পেছন থেকে ধাক্কা মারলেন আমাকে। সোফার উপর জ্যাক বসে থেকে আমাদের ফাইট দেখছিল। আমি গিয়ে পড়লাম জ্যাকের উপর, আর বদমাইশ জ্যাক আমার হাতে কামড়ে দিল। শুধু তাই নয়, হিংস্রদের মতো নখ দিয়ে আঁচড়ও দিতে লাগলো আমার মুখে। আমি এবার ভয় পেয়ে কান্না করে দিলাম। চিল্লিয়ে ফুপ্পিকে ডাকতে লাগলাম। জ্যাকের এমন কাণ্ডে শ্রাবণও অপ্রস্তুত হয়ে গিয়েছেন। উনি হন্তদন্ত হয়ে জ্যাককে আমার উপর থেকে সরাতে লাগলেন। জ্যাক লিভ হার ড্যাম্পড, জ্যাক লিভ হার। জ্যাক তো কিছুতেই ছাড়ছে না। ওর হাবভাব দেখে মনে হচ্ছে ছিঁড়ে খাবে আমাকে। শ্রাবণ জ্যাকের কলার ধরে জ্যাককে ব্যালকনিতে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিলেন। আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলাম। শোয়া থেকে উঠে বসলাম। শ্রাবণ দৌড়ে এসে আমার হাত ধরে উদ্বিগ্ন হয়ে বললেন, দেখি কোথায় কোথায় লেগেছে। আমি এক ঝটকায় ওনার হাত থেকে আমার হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম। উনিও আমার পেছন পেছন আসছেন আর দাঁড়াতে বলছেন আমাকে। আমি দাঁড়াইও নি। নিচে এসে ফুপির রুমে ঢুকে দেখি ফুপ্পি বই নিয়ে জানালার ধারে ইজি চেয়ারে বসে আছে। আমি দৌড়ে গিয়ে ফুপ্পির কোলে বসে ফুপ্পিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ফুপ্পি কিছু বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে বলল, কাঁদছিস কেন? কি হয়েছে? জুই, এই জুই। কান্নার জন্য আমি কথা বলতে পারছি না। হেঁচকি তুলতে তুলতে ফুপ্পিকে আমার হাত আর গালের আঁচড়গুলো দেখালাম। ফুপ্পি আঁতকে উঠে বলল, এমন করে কাটলো কি করে? রক্ত বেরোচ্ছে তো। কে মেরেছে? আমি হেঁচকি তুলতে তুলতে বললাম, শ্রাবণ ভাই আর জ্যাক রুমে গিয়ে দুজন মিলে মেরেছে আমাকে। ফুপি ভ্রুকুচকে রাগে কণ্ঠে বলল, কি? শ্রাবণ তোকে মেরেছে? ওর দেখি কোথায় শ্রাবণ? এমন করে কেউ মারে? এমন সময় শ্রাবণ রুমে আসলেন। ব্যস্ত হয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বললেন,
আম্মু, আমি অ্যাকচুয়ালি ওকে মারতে চাইনি। ওনাকে দেখে আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। উনি শুকনো মুখ করে আমাদের পাশে এসে দাঁড়ালেন। ফুপ্পি আমার মাথায় হাত বুলিয়ে বলল, শ্রাবণকেও মারবো দাঁড়া। আবার কোন সাহসে মেরেছে তোকে? কান্না থামা মা। আমার কান্নার আওয়াজ পেয়ে তৌসি আর কুলসুম রুমে হাজির। ওরা একসাথে বলল, জুইয়াফার কি হয়েছে? জুয়ের কি হয়েছে আম্মু? শ্রাবণ রাগে কণ্ঠে বললেন, কিছু না, যা তোরা এখান থেকে। ওরা গেল না। আমি কান্নার সাউন্ড কমিয়ে ফুপির বুক থেকে মাথা তুলে ফোপাতে ফোপাতে বললাম, আমি আর থাকবো না এখানে। শ্রাবণ ভাইয়া খালি মারে আমাকে। ফুপি শাড়ির আঁচল দিয়ে আমার গালের রক্ত মুছতে মুছতে বলল, কাঁদে না আম্মু, ভাইয়া হয়তো। ভাইয়া হলেই মারা লাগবে। তৌসিকে তো মারে না, আর কুলসুমকেও তো মারে না। শ্রাবণ মিনমিন করে বললেন, ওরা কথা শুনে তাই ওদের মারি না। আর তুই তো একটা কথাও শুনিস না, উল্টো আমাকে মারিস। শোনো আম্মু, আজকে ও আমাকে মেরেছে, আমার মুখে থুতু দিয়েছে আর বিশ্রী গালিও দিয়েছে। ওনার কপালে একটু থুতু লেগেছিল, সেটা উনি টি শার্টের হাতে দিয়ে মুছে ফেললেন। ফুপ্পি আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তুই ওকে মেরেছিস? আমি ফুপির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বললাম, শ্রাবণ ভাই আগে আমাকে লাঠি দিয়ে মেরেছে, তারপর থাপ্পড়ও মেরেছে, তাই আমিও মেরেছি। ভাইয়া তখন আমাকে জ্যাকটি দিয়েও মাইর খেয়ে নিয়েছে। সদ্বুত তাহলে। ফুপি গম্ভীর মুখ করে তৌসিকে ফার্স্ট এইড বক্স আনতে বলে আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে সদ্বোধ, তুই আর কখনো শ্রাবণকে মারবি না, আর শ্রাবণ তুইও ওকে মারবি না। শ্রাবণ কিছু বললেন না, বাঁকা চোখে তাকাচ্ছেন আমার দিকে। আমি ওনাকে ভেঙচি দিয়ে এক হাতে চোখ মুখ মুছে ফুপির দিকে তাকিয়ে বললাম, তুমি শ্রাবণ ভাইকে ভালো করে বলে দাও আমার সাথে যেন আর কখনো কথা না বলে। ফুপ্পি শ্রাবণকে তাই বলল। আমি ফুপ্পিকে দিয়ে শ্রাবণকে রুম থেকে বেরও করিয়ে দিলাম। উনি রুম থেকে যেতেই ফুপ্পি আমাকে বিছানায় বসিয়ে দিল। তৌসি এসে তুলোতে স্যাভলন লাগিয়ে আমার ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলো। ফুপ্পি আমার হাতে ব্যান্ডেজ করে দিয়ে ডক্টরকে কল করলো। কুকুরে কামড়েছে তাই বিষ হয়েছে কিনা সেটার ভয় পাচ্ছে ফুপ্পি। এদিকে ভয় তো দূরের কথা, আমার অনেক আনন্দ হচ্ছে এটা ভেবেই যে আজকে আর পড়তে হবে না, আর এই উছিলায় কালকে কলেজেও যেতে হবে না। সন্ধ্যার আগেই ডক্টর এসেছিল, আমাকে দুটো ইঞ্জেকশন আর কিছু মেডিসিন দিয়ে চলে গিয়েছে। যাওয়ার আগে বলে গিয়েছে চিন্তার কোনো কারণ নেই, হাতের ব্যথা 2-1 দিনের মধ্যেই কমে যাবে। এখন আমাকে বেশি বেশি খেতে হবে, তাই আমি এক বাটি আইসক্রিম নিয়ে ড্রয়িং রুমে টিভি সেটের সামনে বসেছি। এখন রাত 8টা বাজে। ফুপি আর কুলসুম রাতে ডিনার তৈরি করছে। তৌসি নিজের রুমে পড়ছে। ফুপা এইমাত্র অফিস থেকে এসে ফ্রেশ হচ্ছে। দাদু পাড়ার অন্য দাদুর সাথে আড্ডা দিতে বাইরে গিয়েছে। আর শ্রাবণ কোথায় জানি না আমি, হয়তো নিজের রুমে বসে ল্যাপটপে খটখট করছে। যাই হোক, টিভিতে কার্টুন হচ্ছে। কার্টুন দেখতে দেখতে বিরক্ত লাগছে আমার, তাই চ্যানেল চেঞ্জ করে হিন্দি গান দিলাম। লুঙ্গি ডান্স গান হচ্ছে। এই গান হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই আমি আইসক্রিমের বাটি রেখে সোফার উপর দাঁড়িয়ে গানের সাথে সাথে নাচ করতে লাগলাম। আমার তো লুঙ্গি নেই, তাই দৌড়ে গিয়ে কুলসুমের রুম থেকে একটা ওড়না নিয়ে এসে প্যান্টের উপর লুঙ্গির মতো করে পরে নিলাম। সাথে টিভির সাউন্ডও বাড়িয়ে দিয়েছি। আমি জানি টিভির সাউন্ড যতই বেশি দেয় না কেন, আজকে আমাকে কেউ কিচ্ছু বলবে না। লুঙ্গি ডান্স শেষ হয়ে চিকনি চ্যামেলি শুরু হলো। আমি নাচতে নাচতে সোফা থেকে নেমে টিভির কাছে আসলাম। টিভির সাউন্ড আরও বাড়িয়ে দিয়ে উড়াধুরা নাচতে লাগলাম। এমন সময় কুলসুম এসে বলল, আফা, শ্রাবণ ভাই সাউন্ড কমাইয়া নাচতে কইল। আমি এক নজর সিঁড়ির দিকে তাকালাম। শ্রাবণ কফির মগ হাতে উপরে উঠছেন। ওনাকে দেখে মুখ বাঁকা করে আমি কুলসুমের কাছে গিয়ে এগিয়ে গিয়ে ওর 2 হাত ধরে নাচাতে নাচাতে বললাম, শ্রাবণ কিটা, তুই নাচ নাচ রে নাচ, চুপ করে খাড়ে আসোস কেন? কুলসুম নাচতে পারে না, আসলে পারে ঠিকই, কিন্তু লজ্জার জন্য নাচে না। আমি ওকে ছেড়ে দিয়ে একা একাই নাচতে লাগলাম। নাচতে নাচতে ঘাম ছুটে গিয়েছে আমার, তাই শার্টের বাটনগুলো সব ছেড়ে দিলাম। সাদা শার্টের নিচে চিকন স্লিভের পিঙ্ক কালারের গেঞ্জি পরে আছি। ঘেমে সেটাও ভেজে গিয়েছে হয়তো। কুলসুম বলল, আফা হইছে থাক, আইজ আর নাচনের দরকার নাই, ঘামাই গেছো। আজ তোমার শরীরটাও ভালো না, মেলা হইছে, টিভি বন্ধ কইরা দাও। আমি শার্ট খুলে কোমরে বাঁধতে বাঁধতে বললাম, নাচের সময় একদম ডিস্টার্ব করবি না আমাকে, চল ফুট এখান থেকে।
কুলসুম মুখ পাকা করে চুলের বেনি তুলতে তুলতে কিচেনে চলে গেল। টিভিতে এখন শ্রদ্ধা কাপুরের সাব তেরা গান দিয়েছে। কুলসুমকে যেতে বলে ভুলই হলো। এখন কাপড় পাবো কোথায়? কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে আইডিয়া পেয়ে গেলাম, তৌসিকে নিয়ে আসবো। বেচারি তৌসি সারাদিন পড়ে পড়ে বোর হয়ে গেছে হয়তো। যাই, ওর সাথে একটু মজা করি। আমি টিভি অফ করে এক দৌড়ে উপরে আসলাম। তৌসির রুমে এসে দেখি ও টেবিল চেয়ারে বসে পড়ছে, তাও কানে তুলো দিয়ে। আমি কোমরে 2 হাত রেখে বললাম, ওই সিমরি নিচে চল, নাচবো আজকে। তৌসি আমার দিকে তাকিয়ে কান থেকে তুলো খুলে নিয়ে বলল, কি বললি বুঝিনি। আমি বিরক্ত হয়ে আবার একই কথা বললাম। তৌসি ব্যস্ত হয়ে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, পাগল নাকি? কালকে আমার সিটি আছে। সিটি আছে তো কি হয়েছে? আমারও 2টা সিটি আছে কাল, কিন্তু আমি কলেজেই যাব না। চল তো, ভালো ভালো গান হচ্ছে আজকে। আমি তৌসিকে চেয়ার থেকে টেনে তুললাম। তৌসির প্রতি আমার ভাবখানা এমন, তুই নাচবি না তোর ঘাড় নাচবে। তৌসি আর না করতে পারলো না, নিজের ফোনে গান দিয়ে বলল, ঠিক আছে, রুমের মধ্যেই তাহলে একটা নাচ করব, শুধু একটা। আচ্ছা। তৌসি বেহুরে লগন গানটা দিল। এসব আকাশ বাতাসের গান শুনে আমার নাচের মুডটাই নষ্ট হয়ে গেল। বিরক্ত হয়ে ওর থেকে ফোনটা কেড়ে নিয়ে বরুণ ধাওয়ানের পালাট গানটা ফুল সাউন্ডে প্লে করলাম। তৌসি এমনি হাত পা দুলিয়ে ব্যায়াম করছে, আর আমি খাটের উপর উঠে কোমর থেকে শার্ট খুলে ঘোরাতে ঘোরাতে চেঁচিয়ে বলছি, তেরা ধিয়ান কিধার হ্যাঁ, এ তেরা হিরো ইধার হ্যাঁ। আহা হা 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 হা। গানটা প্রায় শেষ এমন সময় শ্রাবণ দরজায় এসে রাগী কণ্ঠে বললেন, কি হচ্ছে এখানে? তৌসি, পড়া নেই তোর? ভালো লাগে না পড়াশোনা করতে? দাঁড়া, এবার সেমিস্টার রেজাল্টটা হোক, তারপর তোর ব্যবস্থা করব। ভয়ে তো তৌসি গান অফ করে ধর্মর করে টেবিল চেয়ারে বই নিয়ে বসলো। আমি খাট থেকে নেমে শ্রাবণের দিকে এগিয়ে গিয়ে বললাম, এই যে ইঞ্জিনিয়ার আঙ্কেল, এখানে কি? এটা লেডিস রুম, তুমি ফটো এখান থেকে। শ্রাবণ এক নজর আমার দিকে তাকিয়েই অপ্রস্তুত হয়ে উল্টো দিকে হাঁটা দিলেন। যাওয়ার আগে তৌসিকে পড়তে বললেন, তাও আমাকে রুম থেকে বের করে দিয়ে। আমি ওনার পেছন পেছন যেতে যেতে বললাম, আচ্ছা তুমি সবসময় তো পড়া করো কেন বলো তো? দেখছো না নাচ করছি আমরা এখন, আজকে আমাদের পড়া অফ। শ্রাবণ কিছু না বলে নিজের রুমের দিকে যাচ্ছেন। আমি দৌড়ে এসে ওনার সামনে দাঁড়িয়ে পথ আগলে বললাম, ওই তুমি আমার সাথে কথা বলছো না কেন? তখন মেরেছি তাই রাগ করেছো? উনি অন্যদিকে তাকিয়ে বললেন, ড্রেস পরে আই, যা। কানা নাকি তুমি? ড্রেস তো আমি পরেই আছি, দেখতে পাচ্ছ না? এটা নয়, ভালো ড্রেস পরে আই। অন্যদিকে তাকিয়ে বললেন উনি। আমি আবার ওনার সামনে গিয়ে বললাম, ভালো ড্রেস নেই আমার, তোমার একটা পিঙ্ক কালারের শার্ট দিবা? টি শার্ট হলেও চলবে। শ্রাবণ বিরক্ত হয়ে নিজের রুমে যেতে যেতে বললেন, মার খেতে নাচ আসতো, সর আমার সামনে থেকে। আমি ওনার আগে ওনার রুমে ঢুকে বললাম, দাও না একটা শার্ট, তোমার তো অনেকগুলো আছে। উনি গিয়ে সোফায় বসে ল্যাপটপ কোলের উপর নিয়ে বললেন, যা এখান থেকে, না হলে কিন্তু আবার মারবো। আমি গিয়ে ওনার বিছানায় বসে ক্লান্ত হয়ে বললাম, তুমি এত খারাপ কেন? আমি কি এমন করলাম যার জন্য মারতে চাইছো? আর বিকেলেই বা কেন মারলে বলো তো? আমি প্রতিদিনই রাস্তায় গিয়ে খেলি, কেউ কিচ্ছু বলে না আমাকে, আর তুমি কতগুলো মারলে। শ্রাবণ ল্যাপটপের দিকে তাকিয়ে রেখে বললেন, আবার যদি ওখানে খেলতে গিয়েছিস তো ওখানে পুঁতে রাখবো তোকে। আমি বিছানা থেকে উঠে গিয়ে ওনার পাশে বসে বললাম, আচ্ছা তোমার কি মাথা খারাপ? পোকা কিলবিল করে মাথার মধ্যে, এমন করো কেন? সোফার হ্যান্ডেলে টাওয়াল ছিল। শ্রাবণ সেটা আমার মুখে ছুঁড়ে মেরে ল্যাপটপের দিকে তাকিয়ে বললেন, রেড কালারের ওই ফতোয়াটা পরে আই, যা। এটা পরে ভালো দেখাচ্ছে না তোকে। আমি টাওয়াল দিয়ে গলার ঘাম মুছতে মুছতে বললাম, গরম লাগছে, তাই এখন এটা পরেই থাকবো। তাছাড়া একটু পরেই তো ঘুমাবো, ঘুমানোর সময় আমি এগুলোই পরে থাকি। পুপি আমাকে অনেকগুলো কিনে দিয়েছে, পিঙ্ক কালারেরটা এটা আমার ফেভারিট। শ্রাবণ একটা ছোট্ট শ্বাস ফেলে ল্যাপটপের স্যাটার নামিয়ে উঠে গেলেন। কাবার্ড খুলে হালকা হলুদ কালার শার্ট বের করে আমাকে দিয়ে বললেন, পিঙ্ক কালার নেই আমার, এটা নে, আর যা এখান থেকে। খুশিতে আমার চোখ চকচক করে উঠল। আমি ওনার কথায় পাত্তা দিয়ে শার্টটা নিয়ে পরে ফেললাম। আয়নার সামনে দাঁড়িয়ে বললাম,
ওয়াও, এটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি আর কী কী কালার আছে তোমার? শ্রাবণ কাবার বন্ধ করে বললেন। নেই আর, থাকলেও দিব না। দুটো স্বাদ দিয়েছি তোকে, আর নয়। যা, গিয়ে পড়তে বস। আমি বিরক্ত হয়ে বিছানা গায়ে এলিয়ে দিয়ে বললাম, কিসের পড়া? আজকে আমি অনেক অসুস্থ। অসুস্থ থাকলে পড়তে ভালো লাগে না আমার। শ্রাবণ গিয়ে আবার সোফায় বসে ল্যাপটপ খুলে বললেন, অসুস্থ? এতক্ষণ তো নেচে নেচে বাসা মাথায় তুলেছিলে। যেই পড়ার কথা বললাম অমনি অসুখ হলো। ড্রামা কুইন। আমি কনুয়ে ভর দিয়ে বিছানায় শুয়ে এক হাতের উপর মাথা রেখে বললাম, সত্যি সত্যি অসুস্থ আমি। হাতটা ব্যথা করছে প্রচুর। ইচ্ছে করছে তোমার জ্যাকের দাঁত দুটো ভেঙে দিই। কোথায় শয়তানটা? শ্রাবণ এক নজর আমার দিকে তাকিয়ে আবার ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, জানি না, আছে হয়তো কোথাও। তুই কিন্তু একদম ওকে রাগাবি না, তাহলে আজকের মতো কামড়ে দেবে। আচ্ছা, তোর হাতটা একটু দেখাতো আমাকে। এখানে আই। পারবো না যেতে, শুয়ে থাকবো আমি এখন। পাটাও ব্যথা করছে। নাচা মনে হয় কম হয়েছে। বাই দ্য ওয়ে, নিজের রুমে গিয়ে শুয়ে থাক, যা। আমি একটা বালিশ টেনে নিয়ে বালিশে মাথা রেখে বললাম, আচ্ছা শ্রাবণ ভাইয়া, তুমি আমাকে এত মারো কেন বলো তো? প্রশ্নের উত্তরে প্রশ্ন করলেন উনি আমাকে। তুই নাকি আর কথা বলবি না আমার সাথে? আমি পা দুটো মেলে দিয়ে বললাম, কে বললো? আজাইরা, তোমার সাথে কথা না বললে আমার একটুও ভালো লাগবে না। জানো, আমার কথা বলতে খুব ভালো লাগে, সেজন্য আমি অনেক কথা বলি। কথা না বলে চুপ করে থাকলে দম বন্ধ লাগে আমার, মনে হয় মরে যাব। শ্রাবণ আমার দিকে তাকিয়ে বললেন, অ্যাক্সেস কথা বলিস তুই, আর সবগুলোই থাপ্পড় খাওয়ার কথা। সকালে ব্রেকফাস্ট টেবিলে সবার সামনে সব কি বললি? আর বিকেলে তৌশিকে কি বলেছিস? আমি তোকে কবে ড্রেস কিনে দিয়েছি? এত মিথ্যে কথা কেন বলিস তুই? আমি চোখ মুখ বন্ধ করে বললাম, মিথ্যে বলি না আমি। তৌসিকে তোমার ওই সাদা শার্টের কথা বলেছিলাম, ওটা তো আমি ফিটিং করে নিয়েছি। আর নেল পলিশ দিয়ে প্লেন আর্ট করেছি। একটু আগে যে শার্টটা পরেছিলাম ওটা তো তোমার ওই সাদা শার্টটা ছিল। ওই শার্টটাও ওরকম করব। শ্রাবণ অবাক কণ্ঠে বললেন, হোয়াট? ওটা আমার শার্ট? ছিল। এখন আর তোমার নয়, তাই আমার, আর কারো না। শ্রাবণ রেগে বললেন, হোয়াট দ্য হেল? আমি তোকে ওটা ক্লিন করতে দিয়েছিলাম। আমার ফেভারিট শার্ট ছিল ওটা, আর তুই? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি। শ্রাবণ একটা ছোট্ট শ্বাস ফেলে বললেন, হোয়াট এভার, তুই ওই প্লেন আর্ট করেছিস? অ্যামেজিং। আর একটা শার্ট দেবনি তোকে। তৌসিকে একটা বানিয়ে দিস তো, সারাক্ষণ শুধু জ্ঞান জ্ঞান করছে সে। পারবো না আমি। শ্রাবণের ফোনটা বেজে উঠল। উনি ফোন রিসিভ করে কথা বলতে লাগলেন, সারাদিন লাভঝাপ করে এখন আমার খুব ক্লান্ত লাগছে আর ঘুমও পাচ্ছে। তাই আমি অন্য পাশে ফিরে শুয়ে ওনার মিহি কণ্ঠে বলা কথাগুলো শুনতে লাগলাম। করেছি। 12 তারিখ মিরপুর স্টেডিয়ামে খেলা আছে। বসের বেয়ারা আমাকে লুকিয়ে বলল, ওখানকার ইলেকট্রিসিটি ব্যাপারটা আমাদের 3 জনকেই হ্যান্ডেল করতে হবে। বস নাকি সিনিয়রদের সাথে ডিসকাস করেছিলেন এ ব্যাপারে। বস আমাদের কম্পিটেন্স দেখতে চাই, বুঝলি? আগে কিছু বলবে না। আমাদের প্রেশার দেওয়ার জন্য 11 তারিখ রাতে বা 12 তারিখ সকালে বলবে। জেনারেটর তো থাকবেই, আর পাওয়ার সাপ্লাইয়ের দিকটা আমরাই দেখব। 1 সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটি যাবে না। ঘুমের জন্য আমি ওনার কোনো কথাই শুনতে পেলাম না। কতক্ষণ ঘুমিয়েছে জানি না। আমার ঘুম ভাঙল শ্রাবণের ডাকে। শ্রাবণ আমার এক বাহু ঝাঁকিয়ে ডাকছেন আমাকে। আমি ঘুম ঘুম চোখে ওনার দিকে তাকাতেই উনি বললেন, ওই উঠ, তোর রুমে গিয়ে ঘুমা যা। আমি বিরক্ত হয়ে অন্য পাশ ফিরে শুলাম। শ্রাবণ আমাকে টেনে বসিয়ে দিয়ে রাগী কণ্ঠে বললেন, কিরে, কথা কানে যায় না? থাপ্পড় দেওয়া লাগবে? আমি ঘুম নিয়েই বিছানা থেকে নামতে নামতে বললাম, যাচ্ছি তো, এত মারো কেন? আর একবার মারলে বটি দিয়ে হাত কেটে দিব। আমি চলে যাচ্ছিলাম, উনি আমার হাত ধরে বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস? দরজা এদিকে। আমি ঘুমের মধ্যে দরজা খুঁজে পাচ্ছিলাম না, তাই উনি আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। আমি মাথা চুলকাতে চুলকাতে নিজের রুমে এসে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিন অনেক ধকল গিয়েছে, এখন প্রচুর ঘুমাতে হবে।